জগন্নাথ দেবের রথের সামনে আমি যেতে পারবো না, কারণ কাউকে যেতে অ্যালাউ করছে না। তবে বন বিভাগ থেকে অনুমতি নেওয়া হয় যে আমরা সেই গাছটিকে আগে নির্দিষ্টকরণ করা হয়, নির্দিষ্টকরণের পর অনুমতি নেওয়া হয় যে সেই গাছটিকে আমরা কাটতে পারবো কি পারবো না। নমস্কার, আবার বেরিয়ে গেছি রথযাত্রার প্রস্তুতি কভার করতে। আর এখন আমি দাঁড়িয়ে নেই, বসে আছি বাসে, এবং আমার উল্টো দিকেই হচ্ছে পুরী রেলওয়ে স্টেশন। এই দেখুন পুরী রেলওয়ে স্টেশন, এবং ওইখানে যারা কালকে বা রথযাত্রার সময় যারা গার্ড দেবে পুলিশ, এইখানকার রাজ্য সরকারের প্রচুর পুলিশ ওইখানে প্যারেড হচ্ছে। ওই দূরে দেখা যাচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রার রথ। আর এই যে এই বাড়িগুলো দেখছেন না, এই বাড়িগুলো থেকে কিন্তু অলরেডি বুক হয়ে গেছে এই বাড়িগুলো। আর এই যে এক একটার মানে সিট, এই এক একটা সিটের ভাড়া প্রচুর। মানে এইখানে আমি শুনেছিলাম নাকি 4000 5000 করে এক একটা সিট বিক্রি হয় এইসব জায়গায়। দেখুন এখানে প্যান্ডেল করা হয়েছে, প্যান্ডেল করে এনারা মানে থাকতে শুরু করে দিয়েছেন আজকে থেকেই। তো এইসব বাড়িগুলোর ডিমান্ড কিন্তু, বা এইসব হোটেলগুলোর ডিমান্ড প্রচুর এই পুরী রথযাত্রাতে। দুদিকেই আছে, আর মানে পুরো মানে চওড়া রাস্তা। আর দূরে আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের মন্দির, আর সেই জগন্নাথ মন্দিরের ধ্বজা। আর সামনেই অনেকটা মানে কি বলবো, মানে এখনও পুরোপুরিভাবে তৈরি হয়ে ওঠেনি রথ। তবু আমরা তো জানি যে অ্যাট দ্য এন্ড অফ দ্য মুভমেন্টে এই যে এই রথযাত্রার যে একটা আভাস এবং যে জনজোয়ার, সেটা যে কি পরিমাণ হয় সেটা আপনারা সবাই জানেন, এবং সেটার এইবারও আমি সাক্ষী থাকবো। চলুন দেখি কতটা সামনে যেতে দেয় আমাকে, এবং আপনাদেরকে দেখাবো সামনে থেকে পুরীর যে রথ আছে সেই রথ কতটুকু কমপ্লিট হলো, এবং কি কি থাকে এই রথে, এরকমভাবে এই রথ মানে তৈরি করা হয়। তৈরি করা অলরেডি হয়ে গেছে, এবং কাপড় টাপড় দিয়ে খুব ভালোভাবে সাজাচ্ছে রথকে। তো আমি চলে এসেছি একদম পুরীর রথের সামনে। সবার প্রথমে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে ঘোড়া দিয়ে। ঠিক আছে, ঘোড়া দিয়ে শুরু করছি। আমার সামনে যে ঘোড়াটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে 4টে ঘোড়া আছে, এই কালো ঘোড়া। ঠিক আছে, এই কালো ঘোড়া হচ্ছে বলরামের। দেখে নিন, এখানে এখন রং করার কাজ চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি, পুরী রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এখানে বলরামের যে ঘোড়া আছে সেই ঘোড়াকে খুব সুন্দরভাবে রং করা হচ্ছে। এই কালো ঘোড়াটা হচ্ছে বলরামের। এই যে এই বাদামি রঙের যেই ঘোড়াটা দেখছেন, এই বাদামি রঙের যেই ঘোড়া, এটা হচ্ছে সুভদ্রার। এখানেও শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, একদম খুব নিপুণভাবে কাজ করা হচ্ছে। দেখুন এটা হচ্ছে সুভদ্রার ঘোড়া। ঠিক আছে, আর এই যে সাদা ঘোড়াটা দেখছেন, এই সাদা ঘোড়াটা হচ্ছে শ্রী জগন্নাথ দেবের ঘোড়া। দেখুন এই জগন্নাথ দেবের ঘোড়া কিন্তু রঙের কাজ পুরো কমপ্লিট। প্রত্যেক কটাতেই প্রত্যেক রথেই 4টে করে ঘোড়া থাকবে সামনের দিকে। এই হচ্ছে পুরো কমপ্লিট ঘোড়া। এটা হচ্ছে জগন্নাথ দেবের, ওটা হচ্ছে সুভদ্রা দেবের, এবং যে কালো ঘোড়াটা সেটা হচ্ছে বলরামের। রং করার কাজ সম্পন্ন হচ্ছে। এই দেখুন কি সুন্দর এনারা রং করতে চলেছেন। इधर কি আলাদা কোনো নাম আছে দাদা? अलग सा कोई नाम है इसका? क्या क्या नाम है? वो तो हम लोग अच्छे से जो दादा वो जानते हैं। अच्छा, इसका कोई अलग सा नाम होता है घोड़ा का? अलग सा कोई नाम होता है घोड़ा का? नाम होता है, सबका नाम है। सबका नाम है? अच्छा, क्या क्या नाम है पता है आपको? नहीं। তো আমিও জানি না যে এই ঘোড়াগুলো আলাদা নাম কি, এনারাও জানে না যারা রং করছেন। ঠিক আছে, তো আপনারা যদি জানেন তাহলে নিশ্চয়ই কমেন্টস করবেন, জেনে যাব এর মধ্যে। তো এই আপনাদের দেখিয়ে দিলাম। এইবারে এর পাশেই রয়েছে কিন্তু
এই রথ, এই রথটা কার বলুন? এই রথটা হচ্ছে বলরামের রথ, ঠিক আছে। দেখুন বলরামের রথ একদম পুরো মানে সবার প্রথমে যে বড় দাদা বলরাম, সে তার রথ সবার প্রথমে এখানে সুসজ্জিত করে রাখা রয়েছে এবং এখানেও পুরো একদম কাজ চলছে জোর কদমে। আর কালকেই হচ্ছে রথযাত্রা, তাই জন্য খুব মানে কি বলবো, ওভারনাইটের মধ্যে সব কাজ কমপ্লিট করতে হবে। এবং সেই রথের যে আওয়াজটা, আমি আবার বললাম যে রথের যেই উন্মাদনা, সেই জিনিসটা কিন্তু আবার আমরা দেখতে চলেছি এই বছরে। এবছর নাকি আগের বছরের থেকে প্রচুর প্রচুর ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। चेक करता है क्या चेक करता है? हाँ हाँ, जो चिकन से लिखा है कहाँ पे लूज है, अच्छा कोई लूज है क्या नहीं? अच्छा अच्छा, বুঝতে পেরেছি। মানে এত বড় যে রথটা তৈরি হয়েছে, রথের ওপর তো অনেকে থাকবে, ঠিক আছে, কোনো রকম ফাঁক ফোকর আছে কিনা, কোনো লুজ আছে কিনা, ঠিক আছে। কারণ যদি একটু লুজ থাকে কাঠের মাঝখানে কাঠ, তাহলে তো এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই জন্য এই যন্ত্রটা দিয়ে চেক হচ্ছে যে কোনো জায়গায় কোনো লুজ আছে কিনা বা কোনো ফাঁক ফোকর আছে কিনা। একদম সামনাসামনি নিয়ে আসছি, দেখলাম রথের একদম সামনাসামনি। দেখুন এটা হচ্ছে বলভদ্রের রথ। ওয়াও, এত সামনে আসা সৌভাগ্য আমার এই প্রথম হলো। বলভদ্রের রথের নাম হয় তালধ্বজ। রথের সারথীর নাম মাতালি। বলভদ্রের রথের ঘোড়ার রং কালো। প্রতিটি রথের চাকার সংখ্যা আলাদা আলাদা হয়। বলভদ্রের রথের চাকার সংখ্যা 14টি। বলভদ্রের রথে ব্যবহৃত কাঠের টুকরোর সংখ্যা 763টি। প্রতিটি রথের উচ্চতা আলাদা আলাদা হয়। বলভদ্রের রথের উচ্চতা হলো 43 ফিট 3 ইঞ্চি। আর এটা হচ্ছে সুভদ্রা দেবীর রথ। সুভদ্রার রথের নাম দর্পদলন। রথের সারথীর নাম অর্জুন। সুভদ্রার ঘোড়ার রং লাল। প্রতিটি রথের চাকার সংখ্যা আলাদা আলাদা। সুভদ্রার রথের চাকার সংখ্যা হলো 12টি এবং রথে ব্যবহৃত কাঠের টুকরোর সংখ্যা 593টি। সুভদ্রার রথের উচ্চতা 42 ফিট 3 ইঞ্চি। রথ নির্মাণ করতে কোনো পেরেক বা কাটা কাঠ ব্যবহার করা যায় না। রথের কাঠ হতে হবে সোজা এবং খাঁটি। রথ নির্মাণের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কারিগররা মন্দির চত্বরেই থাকেন এবং তাদেরকেও অনেক ধরনের নিয়ম মেনে চলতে হয়। এই সময় কারিগরদের নিরামিষ খেতে হয় ও ব্রহ্মচর্য পালন করতে হয়। কোনো কারিগরের পরিবারে এই সময় কোনো অশুভ ঘটনা ঘটলে তাকে রথ তৈরির কাছ থেকে সরে আসতে হয়। আপনাদেরকে আমি বলভদ্রের রথ দেখালাম, সুভদ্রা দেবীর রথ দেখালাম, এবার হচ্ছে জগন্নাথ দেবের রথ দেখার পালা। তো সবার শেষে থাকে হচ্ছে জগন্নাথ দেব। এই দেখুন আমার সামনে জগন্নাথ দেবের রথ। জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দী ঘোষ। রথের সারথীর নাম দারুকা। রথে 4টি করে ঘোড়া থাকে। জগন্নাথ দেবের রথের ঘোড়ার রং সাদা। জগন্নাথ দেবের রথের চাকার সংখ্যা হলো 16টি এবং প্রতিটি রথের ব্যবহৃত কাঠের টুকরোর সংখ্যা আলাদা আলাদা হয়। যেমন জগন্নাথ দেবের রথে ব্যবহৃত কাঠের টুকরোর সংখ্যা 832টি। প্রতিটি রথের উচ্চতা আলাদা আলাদা হয়। জগন্নাথ দেবের রথের উচ্চতা হলো 44 ফিট 2 ইঞ্চি। জগন্নাথ দেবের রথের সামনে আমি যেতে পারবো না, কারণ কাউকে যেতে অ্যালাউ করছে না। সুভদ্রা দেবী আর বলভদ্রের রথের সামনে আমি গেলাম, আপনাদের সামনে আমি দেখালাম জায়গা, কিন্তু এই জগন্নাথ দেবের রথের সামনে কাউকে অ্যালাউ করছে, তাই জন্য দূর থেকেই দেখতে হবে। আর এই সত্যি মানে আই অ্যাম ব্লেসড যে এত কাছ থেকে আমি এই পুরীর রথ দেখছি, ঠিক আছে। এর আগে কিন্তু আমি কোনো দিন এত কাছে যাইনি। আমি রথযাত্রায় কিন্তু উপস্থিত হয়েছিলাম 2023 সালে, কিন্তু সেই সময় এত কাছাকাছি আমি রথে যেতে পারিনি, এতটাই ভিড় ছিল। আর এইখানে সামনাসামনি একদম পুরো। এরপরে এই রথে বসবেন হচ্ছে জগন্নাথ দেব। এই রথের প্রাণ প্রতিষ্ঠা হবে। এইখানে বসবেন হচ্ছে মাঝখানে আছে সুভদ্রা দেবী, তিনি বসবেন। সেই রথের প্রাণ প্রতিষ্ঠা হবে এবং সবার প্রথমে আছে হচ্ছে বলভদ্র। পরিবারের যে সব থেকে বড় থাকে, ঠিক আছে,
আমরা জানি যে পরিবারের সবথেকে যে বড় থাকে সে সবার প্রথমে থাকে একদম পুরো শক্তিশালী হয়ে। তো সেই বলভদ্র সবার প্রথমে একদম সামনে তার রথ। একটা আলাদাই ভাইব না, রথের ভাইব তো হচ্ছে আলাদাই। যারা রথের সময় পুরীতে এসছে তারাই একমাত্র জানবে যে রথের ভাইবসটা কীরকম আছে। আমি তো এখন থেকে আমার গায়ে কীরকম শিহরণ জাগছে, যে মানে একটা মানে কী বলবো, মানে গায়ের লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে এইসব জিনিসগুলো দেখে। এত সুন্দর লাগছে। অক্ষয় তৃতীয়ায় পালিত হয় জগন্নাথ দেবের চন্দন যাত্রা। গরম থেকে বাঁচতে সেদিন চন্দনের প্রলেপ মাখানো হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে। তার 42 দিনের মাথায় জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে পালিত হয় স্নান যাত্রা। এই দিনে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে 108 কলসি জল ঢেলে স্নান করানো হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে এরপরই জ্বর আসে 3 ভাই বোনের। সর্দি জ্বরের কারণে 15 দিন তাদের অন্য একটি ঘরে আলাদা রাখা হয়। রাজবৈদ্যের দেয়া পাচন খেয়েই তারা সুস্থ হন। এরপর রথে চড়ে মাসির বাড়ি বেড়াতে যান তারা। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার এই যাত্রাই রথযাত্রা নামে পরিচিত। মানে ভাবাই যাচ্ছে না যে এই রাস্তাটা আর 24 ঘন্টা পর পুরো ভরা থাকবে, ঠিক আছে? মানে ভাবাই যাচ্ছে না, এরকম ফাঁকা তো থাকবেই না। আর আমি একদম পুরো চলে এসেছি পুরীর মন্দিরের সামনে। এখানে দেখা যাচ্ছে সামনে পুরো গাড়োয়াল আর পুরো আলপনা। এখানে একদম পুরো সুন্দর, মানে এত সুন্দর লাগছে না আলপনাটা, দেখুন শুধু। এই দেখুন কতটা বিস্তৃত জুড়ে আলপনা দেওয়া হয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছেন আপনারা পুরীর মন্দির, এই হচ্ছে জগন্নাথ দেবের রথ। আর কতটা বিস্তৃত এরিয়া জুড়ে আলপনাটা দেওয়া হয়েছে, কি সুন্দর লাগছে। হ্যাঁ, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। তাহলে আমাদের পণ্ডিতজি কি বলছেন একটু শুনিয়ে। ये क्या है पंडित? ये पंचांग है जिसमें कुंभ को दर्शाया गया है पंचांग से। अच्छा, जिससे सभी धर्म वार्षिक धर्म जितना भी धर्म कीर्त होता है इस पंचांग के माध्यम से होता है। ये 12 स्थान देश के अंदर पहला कुंभ सिमरिया धाम, शालमलीबन इसको कहते हैं, सतयुग में सेमलबन। दूसरा कुरुक्षेत्र में अगहन महीना, ये कार्तिक में लगता है। कुरुक्षेत्र यहाँ ब्रह्म सरोवर पर अगहन महीना में लगता है दूसरा कुंभ। तीसरा कुंभ गंगा सागर बंगाल में। चौथा कुंभ हरिद्वार में। 5वां कुंभ यहाँ कुंभकोणम तमिलनाडु में कावेरी नदी पर। हाँ, 6ठा कुंभ चैत महीना में बृहस्पति सूर्य चंद्रमा के संयोग से कामाख्या ब्रह्मपुत्र नदी पर। 7वां प्रयागराज जो मेष के बृहस्पति में होना चाहिए, वृक्ष में नहीं, प्रयागराज। 8वां जगन्नाथपुरी जिसका समय अभी गुजर रहा है। और 9वां अगले साल यहाँ द्वारका गुजरात में। 10वां कुंभ उज्जैन में 27 के बैसाख में लगेगा। और उसी साल फिर भादो में नासिक में लगेगा गोदावरी पर। और 12वां कुंभ रामेश्वरम आश्विन महीना लगता है। इस तरह यह 12 कुंभ है। চলুন আশা রাখছি আপনাদেরকে এই রথের আগের যে প্রস্তুতি সেটা সম্পূর্ণভাবে দেখাতে পেরেছি। দেখা হবে কালকে আবার আপনাদের সঙ্গে। তাহলে একবার বলুন আমার সঙ্গে, জয় জগন্নাথ।